চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। বৃত্তি পরীক্ষা সেরা প্রস্তুতি 1 নম্বর প্রশ্ন সরাসরি 2025 সনে বাংলা পরীক্ষায় যে বৃত্তি পরীক্ষা হয়েছে তার পূর্ণাঙ্গ সমাধান দেখাবো আমি এই ভিডিওতে, এবং বৃত্তি পেতে গেলে কীরকম নম্বর পেতে হয় তারও কিছু বিশ্লেষণ আমি দেখাবো। 100 মার্কের এই বৃত্তের প্রশ্নটি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো আমি এই ভিডিওতে। ভিডিও শুরুতেই বলবো আমি কিন্তু এক এক করে এই বৃত্তি পরীক্ষার অঙ্ক অর্থাৎ 2017 থেকে 2025, তারপর ইংরেজি 2017 থেকে 2025, বিজ্ঞান 2017 থেকে 2025 এবং সমাজ বিজ্ঞানও 2017 থেকে 2025-এর প্রশ্ন এক এক করে সমস্ত প্রশ্নের উত্তর বিশ্লেষণ সহ সমাধান দেখেছি আমার ইউটিউব চ্যানেলে। তোমরা আমার ইউটিউব চ্যানেলে বাকি এই প্রশ্নগুলি দেখে আসতে পারবে। আজকের আলোচনা হচ্ছে তোমার বাংলা প্রশ্ন 2025 সালে যে বৃত্তি পরীক্ষা আসছে সেই তার সম্পূর্ণ উত্তর বিশ্লেষণ। তো প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ বৃত্তি সমাচার 2025 যদি আমরা দেখি তাহলে আসলে টোটাল 400 নম্বরের মধ্যে পরীক্ষা হয়। তোমরা অনেকে অবগত আছো, কারণ বাংলা 100, ইংরেজিতে 50, গণিতে 100, বিজ্ঞান 50 এবং সামাজিক বিজ্ঞানে 100। এই 400-র মধ্যে দেখা গেছে যারা বৃত্তি পেয়েছে মিনিমাম 90% নম্বর। তো 90% নম্বর হলে 360। হ্যাঁ, 360-এর উপরে যারা পাবে তারাই কিন্তু বৃত্তি পাবে। 360-এর নিচে, আর এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড হতে গেলে তোমাকে, যেমন এখানে দেখো 395 নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে 400 2025 সনে, আর দ্বিতীয়তে 392 এবং তৃতীয় হচ্ছে 391। সেই একইভাবে 2024 যদি দেখি 397 পেয়ে 3 জন প্রথম স্থান অধিকার করেছে। যাই হোক, আমরা সরাসরি আলোচনা করতে যাব, কিন্তু ভিডিওর শুরুতেই বলবো তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আমার ভিডিওগুলি দেখছো, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ পরিচালিত প্রাথমিক শেষ পরীক্ষা 2025, এখানে পূর্ণাঙ্গ প্রশ্ন দেওয়া আছে। তে সরাসরি যে প্রশ্নটি বৃত্তি পরীক্ষা এসেছে, এখানে 1 নম্বরে 8 মার্কের 4টি প্রশ্নের উত্তর দিতে হবে, 5টি থেকে 4 8 32। 2 নম্বরে 4 4 16 মার্কের কবিতার যে প্রশ্নগুলি দিতে হবে। 3 নম্বরে হচ্ছে তোমার একটা কবিতা তুলে দিচ্ছে, শূন্যস্থান পূরণ এবং কবির নাম সহ উল্লেখ করতে হবে। আর 4 5 6 এগুলি 4 5 ব্যাকরণ এবং 6 হচ্ছে তোমার লিখিত পাঠ। যাই হোক, আমরা এক এক করে পূর্ণাঙ্গ প্রশ্ন দেখে নিলাম, এবার সম্পূর্ণ উত্তর বিশ্লেষণ করব। প্রথমেই যাব 1 নম্বর প্রশ্ন। হ্যাঁ, 1 নম্বর প্রশ্ন আমি যদি আবার একটু দেখে আসি 1 নম্বর প্রশ্নে কী আছে। 1 নম্বর প্রশ্ন তোমরা যদি দেখতে পাও তাহলে 1 নম্বর প্রশ্নে তোমার সিংহের, যে কোনো 4টি, সিংহের মামা আমি নরহরি দাস উদ্ধৃতি কথাটি কোন গল্পের অংশ? এই লেখক কে? নরহরি দাস আসলে কে? সে কাকে ভয় দেখাতে চেয়েছিল? শেষ পর্যন্ত বাঘ ভয় পেয়ে পালিয়ে গেল কেন? আমরা যদি বলি সিংহের মামা আমার নরহরি দাস, এই উদ্ধৃতিটি নরহরি দাস গল্পের অংশের লেখক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। নরহরি দাস আসলে একটি ছোট্ট ছাগলছানা। সে নিজের বুদ্ধি খাটিয়ে বড় প্রাণীদের ভয় দেখিয়ে রক্ষা পেতে চেয়েছিল। সে মূলত শিয়ালকে ভয় দেখাতে চেয়েছিল। সে কাকে ভয় দেখাতে চেয়েছিল? শিয়ালকে। শেষ পর্যন্ত বাঘ ভয় পেয়ে পালিয়ে গেল কেন? তো শেষ পর্যন্ত দেখা গেছে ঘটনাক্রমে শিয়াল বাঘটিকে সঙ্গে নিয়ে ছাগলছানার কাছে আসে। তখন ছাগলছানা দূর থেকে জোর গলায় বলে ওঠে, দূর হতভাগা, তোকে দিলাম 10 ভাগের করি। এই কথা শুনে বাঘ ভেবে নেয় যে শিয়াল তাকে কোনো ভয়ঙ্কর শক্তিশালী প্রাণীর কাছে নিয়ে এসেছে, ফলে আতঙ্কে বাঘ বিশ্বাস করে যে তার প্রাণ সংশয় হতে পারে। এই ভুল ধারণা থেকে বাঘ শেষ পর্যন্ত ভয়ে পালিয়ে যায়। এরপর পরের প্রশ্ন, কাজটা যত সহজ মনে করেছিল ততটা সহজ হবে না। উদ্ধৃতিটি কার লেখা? কোন রচনা অংশ? কাজটি কী এবং কাজটি সহজ মনে হলো না কেন? কাজটি কীভাবে সম্ভব হলো? আমরা যদি দেখি উত্তরটা, এই উদ্ধৃতি তেতসুকো কুরুয়া নাগিয়ের লেখা তত্ত্বসানে অ্যাডভেঞ্চার রচনার অংশ। কোন কাজটি কী? কাজটি ছিল এখানে, কাজটি হলো দুর্বল শারীরিক অবস্থার ইয়াসুয়াকি চানকে গাছে উঠানো। তত্ত্বসান প্রথমে কাজটি সহজ মনে হলো না। তত্ত্বসান প্রথমে মনে করছিল কাজটি সহজ হবে, কিন্তু বাস্তবে তা কঠিন হয়ে দাঁড়ায়। হ্যাঁ, কাজটি সহজ মনে হয়নি কারণ ইয়াসুয়াকি চানের হাত পায়ে শক্তি ছিল খুব কম। সে মইয়ের প্রথম ধাপে উঠতে পারছিল না। তত্ত্বসান নিজেও ছোট্ট ও দুর্বল হওয়ায় তাকে তুলতে পারছিল না, ফলে কাজটি কঠিন হয়ে ওঠে।
তারপর শেষ পর্যন্ত তত্ত্বসান বুদ্ধি খাটিয়ে একটি শক্ত, কাজটা সহজ, কাজটি কীভাবে সম্ভব হলো, শেষ পর্যন্ত তত্ত্বসান বুদ্ধি খাটিয়ে একটা শক্ত সিঁড়ির মতো মই এনে ব্যবহার করে ধীরে ধীরে ঠেলে এবং টেনে ইয়াচুয়াকি চানকে উপরে তুলতে সক্ষম হয়। এইভাবে ধৈর্য ও কৌশলের মাধ্যমে কাজটি সম্পন্ন হয়। তোমরা যদি আমি যেভাবে উত্তর দিয়েছি এই প্রশ্নের উত্তর হুবহুভাবে লিখতে পারো, তাহলে আশা করি তোমরা বাংলাতেও 100-তে 100 পাবে। এরপরের প্রশ্ন, আমি ক নম্বর, আমি নিজেও বোতকে দেখবার জন্য ব্যাকুল হয়ে পড়ছিলাম। বক্তাকে কার লেখা কোন রচনার অংশ বোতকে তার সম্বন্ধে প্রচলিত বিশ্বাসটি বক্তার চোখে দেখা বোতর শারীরিক গঠনের পরিচয় দেয়। এখানে কিন্তু তোমার কোনটায় কত মার্ক ক্লিয়ার দেওয়া আছে। তা আমরা প্রথমে যদি বলি, বক্তাকে আমি নিজেই বোতকে দেখার জন্য ব্যাকুল হয়ে পড়ছিলাম। এখানে এই অংশটি অমরেন্দ্র চক্রবর্তী লেখা আমাজনের জঙ্গলের রচনার অংশ। বক্তা হলেন গল্পের কথক নিজেই। তা বক্তাকে কার লেখা, এটাও কিন্তু আমাদের হয়ে গেল। এটা হচ্ছে আমাজনের জঙ্গলের রচনার অংশ, এটা অমরেন্দ্র চক্রবর্তীর লেখা। কোন রচনার অংশ, এটাও কিন্তু হয়ে গেছে। এটা হচ্ছে তোমার আমাজনের জঙ্গলে। বোতো হলো আমাজন নদীর একটি বিশেষ ধরনের ডলফিন। তার সম্পর্কে প্রচলিত বিশ্বাসটি কি, যা স্থানীয় মানুষের কাছে রহস্যময় প্রাণী হিসেবে পরিচিত। তারপরে হচ্ছে তোমার বোতো সম্পর্কে প্রচলিত বিশ্বাস হলো এটি মানুষের উপকার করে। জলের নিচে তার নাকি একটি বিশাল শহর আছে এবং সেখানে সে রাজা হিসেবে বাস করে। বক্তার চোখে দেখা বোতোর শারীরিক গঠনের পরিচিত। বক্তার চোখে দেখা বোতোর শারীরিক গঠন হলো এটি প্রায় 1 থেকে 1.5 হাত লম্বা, রং গোলাপি, মাথার বড়, নাক সরু এবং লেজ 2 ভাগে বিভক্ত। এর অদ্ভুত গঠন এবং রং একে আর রহস্যময় করে তোলে। এরপর আমরা চলে যাব 4 নম্বরের প্রশ্ন। এবার ফেরবার পালা, কার লেখা, কোন রচনার অংশ, বক্তাকে তার পূর্বপুরুষরা কোথায় চাকরি করতেন, ফেরবার পথে কী কী বিপদ ঘটছিল, তারপরে শুভ্র তুষার কার মৃত্যু দেহের উপর কবর রচনা করেছিল। আমরা যদি দেখি এবার ফেরবার পালা, উদ্দেশ্য নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়ের লেখা দক্ষিণ মেরু অভিযান রচনা অংশ। বক্তা হলেন ক্যাপ্টেন স্কট। তাহলে বক্তাকে হয়ে গেল তার পূর্বপুরুষরা কোথায় চাকরি করতেন। ক্যাপ্টেন স্কটের পূর্বপুরুষরা ইংল্যান্ডে নৌ বিভাগে চাকরি করতেন। ফেরার পথে কী কী বিপদ ঘটেছিল, ফেরার পথে তারা নানা ভয়াবহ বিপদের সম্মুখীন হন। তুষার ঝড় এত প্রবল ছিল যে সামনে কিছুই দেখা যেত না। পথ হারিয়ে ফেলেন তারা। খাদ্যের অভাব, সবাই দুর্বল হয়ে পড়েন। ঠান্ডা ও অনাহারে তাদের অবস্থা শোচনীয় ওঠে। মৃত্তিকা কার মৃতদেহের উপর কবর রচনা করে। এই দুর্দশার মধ্যেই ইভান্স নামের এক সদস্য মারা যান। পরে শুভ্র তুষার তার মৃতদেহের উপর কবর রচনা করে, অর্থাৎ তুষারপাতেই তার দেহ ঢেকে যায়। এরপরের প্রশ্ন হচ্ছে তোমাকে দেখছি এবার লোহার বালা গড়িয়ে দিতে হবে। উদ্ধৃতি অংশটি কোন গদ্যের অংশ, এর লেখককে কে কাকে এই কথা বলেছে, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এই কথা বলা হয়। তাই এই কথা বলেছে হলো জিনিসের ছেলেবেলার দিনগুলো। গদ্যের অংশের লেখক পূর্ণলতা চক্রবর্তী। কথাটি লেখিকার মা লেখিকাকে বলেছিলেন। তারপরে কে কাকে কথা বলেছেন হয়ে গেল। কোন ঘটনার প্রেক্ষিতে এই কথা বলা হয়েছে, লেখিকাকে বলেছেন। ঘটনাটি হলো একদিন লেখিকা তার দাদা চোর পুলিশ খেলা খেলছিল। লেখিকার হাতে থাকা সাপমুখ ও বালা দিয়ে হাতকড়ি বানানো হয়েছিল। দাদা তাকে ধরে নিয়ে যাওয়ার সময় লেখিকার হাত ছাড়াতে গিয়ে বালাটি ভেঙে গেল। পরে ভাঙা বালার টুকরো নিয়ে মায়ের কাছে গেলে মা মজা করে বলে, তোমাকে দেখছি এবার লোহার বালা গড়াতে হবে। এ কথার মাধ্যমে মা বুঝিয়েছেন যে খুব দুষ্টুমি করেছে এবং শক্ত বালা না হলে তার হাত টিকবে না। এরপরে আমরা চলে যাব 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন মূলত কবিতা। এই তোমার যত রকমের কবিতা আছে সেই কবিতার প্রশ্ন। তাই 2 না যে কোনো 4টি, 4 4 16। চৌপর দিনভর দেয় দূরপাল্লা, কবিকে কে দূরপাল্লা দেয়। চৌপর শব্দের অর্থ কি, নৌকাতে কতজন মাঝি ছিল। আমরা যদি এক এক করে বলি, তোমাকে দেখছি এবার লোহার বালা গড়িয়ে দিতে হবে, এটা তো আমরা এক এক করে বলে দিলাম। চৌপর দিনভর, তাহলে চৌপর দিনভর দেয় দূরপাল্লা, কবি কি, এই পংক্তির কবি সত্যেন্দ্রনাথ দত্ত। কে দূরপাল্লা দেয়, এখানে দূরপাল্লা দেয় মাল্লারা, মানে মাঝিরা। চৌপর শব্দের অর্থ কি, চৌপর শব্দের অর্থ সারাক্ষণ বা দিনরাত। নৌকাতে কতজন মাঝি ছিল, নৌকাতে মোট 3 জন মাঝি ছিল যারা দিনরাত পরিশ্রম করে নৌকা চালায়। এই পংক্তিতে তাদের নিরলস শ্রমের চিত্র ফুটে ওঠে। তাহলে কতজন মাঝি ছিল। আদর্শ ছেলে কবিতাটি কার লেখা, কবি আমাদের দেশের ছেলেদের কাছে কি প্রত্যাশা করেন, প্রত্যেক দেশবাসীর কি প্রতিজ্ঞা করা উচিত। তাহলে আমরা যদি এক এক করে বলি, আদর্শ ছেলে কবিতাটি রচয়িতা কুসুম কুমারী দাস, এবং কবি আমাদের দেশের ছেলেদের কাছে প্রত্যাশা করছেন তারা যেন কথায় নয় কাজে বড় হয়, সাহসী, সত্যবাদী এবং দায়িত্ববান মানুষ হয়ে ওঠে এবং বিপদের সময় এগিয়ে আসে। তারপর প্রত্যেক দেশবাসী কি প্রতিজ্ঞা করা উচিত। প্রত্যেক দেশবাসীর প্রতিজ্ঞা হওয়া উচিত নিজেকে সৎ ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলে দেশের উন্নতির জন্য কাজ করা। এরপরের প্রশ্ন, যত দূরেই যেখানে যাই না কেন নাকো সারা লাইন শুধু আমার একার। কবিকে কোন কবিতার অংশের মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন।
এর যত দূরে যেখানে সারা লাইন, এটা হচ্ছে তোমার এই পংক্তির কবি প্রেমেন্দ্র মিত্র, এটি মালগাড়ি কবিতার অংশ। এই পংক্তির মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন যে তিনি স্বাধীনতা ভালোবাসেন, তিনি নিজের মতো করে চলতে চান এবং কোনো বাঁধনে আবদ্ধ থাকতে চান না। এখানে মুক্ত জীবনের প্রতি তার আকর্ষণ প্রকাশ পেয়েছে। এরপরের প্রশ্ন, আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই কবিতার কবিকে কারা কেন এই প্রার্থনা করেছে? এই কবিতার কবি হচ্ছে তোমার রচয়িতা জসিম উদ্দিন। এই কবিতার রচয়িতা হচ্ছে জসিম উদ্দিন। আর এই প্রার্থনা করেছে গ্রামের সাধারণ মানুষ। কে এবং কারা কেন এই প্রার্থনা করেছে? কৃষক, পাখি এবং জীবজন্তু। কারা? কারণ খাবার জন্য চারিদিক পানি নেই, জমি ফেটে গেছে, ফসল নষ্ট হচ্ছে, তাই তারা আল্লাহর কাছে বৃষ্টি ও ছায়া প্রার্থনা করছে যাতে জীবনের কষ্ট দূর হয়। এরপরের প্রশ্ন হচ্ছে, দুঃখিনী তুই তাই তো মা এ দুঃখ ঘুচাবে আজ। কোন কবিতার অংশ? কবিকে দুঃখিনী মায়ের দুঃখ ঘোচাতে কবি কী করতে চান? দুঃখিনী মায়ের তুই তো মা দুঃখ ঘোচাবে আজ, দুঃখিনী তুই তো মা এই দুঃখ ঘোচাবে আজ, এই পংক্তিটি কাজী নজরুল ইসলামের কবিতা আমি সাগর পাড়ি দেবর অংশ। কবিকে এখানে দুঃখিনী মা বলতে কবি তার দেশমাতাকে, দুঃখিনী মায়ের দুঃখ ঘোচাতে কবি কী করতে চান? তার দেশমাতাকে বুঝাইছেন যিনি দুঃখ কষ্টে দিন কাটাচ্ছেন। কবি নিজেকে একজন সাহসী বণিক বা সওদাগর হিসেবে কল্পনা করেছেন, যিনি সাত সমুদ্র পাড়ি দিয়ে বিভিন্ন দেশ থেকে মূল্যবান ধনরত্ন সংগ্রহ করেছেন। দুঃখিনী মায়ের দুঃখ ঘোচাতে কবি সংকল্প করেন যে তিনি সাগর পাড়ি দিয়ে নানা দেশের মণিমাণিক্য, জহরত, মুক্তা ইত্যাদি সংগ্রহ করে এনে দেশের অভাব দূর করবেন। তিনি বিশ্বজুড়ে বাণিজ্য করে সুখ ও সমৃদ্ধি অর্জন করবেন এবং তা নিজের দেশের জন্য উৎসর্গ করবেন। এর মাধ্যমে তিনি দেশমাতার দুঃখ দূর করে তাকে সুখেও সম্মানিত করতে চান। এইভাবেই কবির মনে গভীর দেশপ্রেম, সাহস এবং মাতৃভক্তির প্রকাশ ঘটে। এরপরের প্রশ্ন হচ্ছে 3 নম্বর, কবি এবং কবিতার নাম লিখে শূন্যস্থান পূরণ। সূর্যময় ড্যাশ দেয় আপন তেজে ড্যাশ, চার ড্যাশ হাসতে মিঠে ড্যাশ কথা বলতে, ইঙ্গিতে তার ড্যাশ সাগর অন্তর হোক ড্যাশ। তো এখানে যদি আমরা উত্তর দেখি, উত্তরটা হবে কি, সূর্য আমায় মন্ত্রণা দেয়, এখানে মন্ত্রণা হবে। আপন তেজে জ্বলতে, এখানে জ্বলতে হবে। তারপরে চার ড্যাশ, চার শিখালো হাসতে মিঠে, তারপরে মধুর কথা বলতে, এখানে মধুর। ইঙ্গিতে তার ড্যাশ সাগর, ইঙ্গিতে তার শিখায় সাগর, অন্তর হোক রত্ন আকর। তাহলে অন্তর হোক রত্ন আকর। তাহলে বলছে কবি এবং কবিতার নাম। কবিতাটা রবীন্দ্রনাথ ঠাকুরের সবার আমি ছাত্র থেকে নেওয়া। এই সবার আমি ছাত্র এবং কবি দুটোর নামে বলা হয়ে গেল। এরপর আমরা 4 নম্বর, অর্থলেখ মৌন, চমৎকার, আমন্ত্রণ, রসদ, বাগিচা, নিশান, আচার্য, 6 মার্ক। তাহলে আমরা অর্থগুলি এক এক করে যদি লিখি, প্রথম অর্থ, অর্থলেখ মৌন, মৌন নীরব বা কথা না বলা। তারপরে হচ্ছে তোমার চমৎকার, চমৎকার হচ্ছে অত্যন্ত সুন্দর বা আশ্চর্যজনক। তারপরে কি হচ্ছে আমন্ত্রণ, কাউকে ডেকে নেওয়া বা নিমন্ত্রণ। এরপরে হচ্ছে রসদ, খাদ্য সামগ্রী বা প্রয়োজনীয় জিনিসপত্র। তারপরে হচ্ছে বাগিচা, বাগিচা ফুল বা ফলের বাগান। তারপরে নিশান, নিশান হচ্ছে চিহ্ন বা প্রতীক এবং আচার্য হচ্ছে শিক্ষক বা গুরু। হয়ে গেল তোমার 4 নম্বরের প্রশ্ন। এবার আমরা 4-এর খ দেখব, বাক্য রচনা করো যে কোনো। পণ, বেকুল, গৌরা, আবিষ্কার, নজরানা। আমরা যদি দেখি, পণ হচ্ছে সে জীবনে বড় মানুষ হওয়ার পণ করেছে। বেকুল হচ্ছে মায়ের জন্য শিশুটি খুব বেকুল হয়ে পড়েছিল। গৌরব, দেশের জন্য কাজ করা আমাদের গৌরব। আবিষ্কার, বিজ্ঞানীরা নতুন ঔষধ আবিষ্কার করেছে। নজরানা, রাজাকে মূল্যবান নজরানা দেওয়া হলো। এই ছিল তোমার বাক্য রচনা। এরপরে বর্ণ বিশ্লেষণ দেখবো আমরা। এর বর্ণ বিশ্লেষণ করো, লাজুক, মোমবাতি, দেশান্তর, মুশকিল, ক্রমাগত। তাহলে লাজুক হচ্ছে ল যোগ আ যোগ জ যোগ রু উ যোগ ক, লাজুক। মোমবাতি ম যোগ ও যোগ ম যোগ ব যোগ আ যোগ ত যোগ ই। দেশান্তর দে দ যোগ এ যোগ স ন যোগ ত যোগ র। মুশকিল ম যোগ উ যোগ স যোগ ক যোগ রশ্মি যোগ ল। ক্রমাগত ক যোগ র যোগ ম যোগ আ যোগ গ যোগ ত। এভাবে তোমরা বর্ণ বিশ্লেষণ করবে। এরপরের প্রশ্ন হচ্ছে বিপরীত শব্দ লেখো যে কোনো 6টি। দুরন্ত, দুঃখ, শুরু, নবীন, দুর্লভ, দুর্বল, অভ্যাস এবং ভালো। তাহলে প্রথম হচ্ছে আমি কি দেখি, দুরন্ত, শান্ত, দুঃখ, সুখ, শুরু, শেষ। তারপরে নবীন, প্রবীণ, প্রাচীন। তারপরে হচ্ছে দুর্বল, সবল। তারপরে হচ্ছে তোমার অভ্যাস, অনভ্যাস। তারপরে ভালো, মন্দ। হয়ে গেল তোমার বিপরীত শব্দ। এরপরে দেখি আমরা 5 নম্বর, এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ গঠন করো যে কোনো 4টি। তো এলোমেলো বর্ণ সাজাবো। এলোমেলো বর্ণ সাজালে কি হবে, ঈশা, গুমৌরি অর্থাৎ গুরুমশাই। তারপরে হচ্ছে সর্বনাশ। তারপরে হচ্ছে তোমার টেলিভিশন। তারপর হচ্ছে
ভোজন পংক্তি, তারপর হচ্ছে উৎসাহ হয়ে গেল তোমার 5-এর ক। এরপর খ, লিঙ্গ পরিবর্তন করো, বৃদ্ধ। হ্যাঁ, লিঙ্গ বৃদ্ধ হচ্ছে বৃদ্ধা, তারপরে সাহেব সাহেবা, তারপরে শিক্ষক শিক্ষিকা, কাকা কাকিমা, চাকর চাকরানী। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার এক কথায় প্রকাশ করো যিনি চিকিৎসা করান। হ্যাঁ, আমরা যদি উত্তর দেখি, যিনি চিকিৎসা করান তিনি হচ্ছে কি শিক্ষক। যিনি চিকিৎসা করেন চিকিৎসক বা ডাক্তার। যে ফেরি করে বেড়ায় তারা ফেরিওয়ালা। তারপরে যে সব কিছু খায় সর্বভোগ, জল ও স্থলে থাকে যে উভচর। যিনি গান করেন গায়ক বা গায়িকা। হ্যাঁ, এরপরে আমরা চলে যাব যে কোনো একটি বিষয়ে অবলম্বন করে অনুচ্ছেদ রচনা। নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন ভারতের এক মহান স্বাধীনতা সংগ্রামী। তিনি 1897 সালে 23শে জানুয়ারি কটক শহরে জন্মগ্রহণ করেন। ছোটোবেলা থেকে তিনি মেধাবী ও দেশপ্রেমিক ছিলেন। তিনি ইংরেজদের শাসন থেকে দেশকে মুক্ত করার জন্য সংগ্রাম করেছিলেন। তিনি তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো, এই বিখ্যাত আহ্বান জানান। তিনি আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। তার নেতৃত্বে বহু সৈনিক স্বাধীনতার জন্য লড়াই করেন। তিনি দেশমাতৃকার মুক্তির জন্য জীবন উৎসর্গ করেছিলেন। তার সাহস ও ত্যাগ আমাদের অনুপ্রাণিত করে। তিনি চিরকাল ভারতের মানুষের মনে অমর হয়ে থাকবেন। এরপরে যদি যাই আমরা একটি গৃহপালিত পশু, তো একটি গৃহপালিত পশু যদি বলি, গরু একটি উপকারী গৃহপালিত পশু। এটি মানুষের খুব কাজ লাগে। গরু থেকে আমাদের দুধ পাই, যা পুষ্টিকর খাদ্য। দুধ থেকে দই, মাখন এবং ঘি তৈরি করা হয়। গরুর গোবর জ্বালানি ও সার হিসেবে ব্যবহৃত হয়। গ্রামে চাষের কাজে গরু ব্যবহার করা হয়। গরু শান্ত নিরহ প্রাণী, এটি ঘাস ও খড় খায়। আমাদের উচিত গরু যত্ন নেওয়া এবং ভালোভাবে পালন করা। তাই গরু মানুষের একটি অত্যন্ত উপকারী বন্ধু। এরপরের প্রশ্ন হচ্ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। বাঙালির সবচেয়ে বড় এবং আনন্দ উৎসব। এই উৎসবে দেবী দুর্গা আরাধনার জন্য অনুষ্ঠিত হয়। প্রতি বছর আশ্বিন মাসে এই পুজো হয়। চারিদিকে আনন্দ উৎসবের পরিবেশে তৈরি হয়। মানুষ নতুন পোশাক পরে এবং প্যান্ডেল ঘুরে ঘুরে দেখে। বিভিন্ন জায়গায় সুন্দর প্রতিমা তৈরি করা হয়। এই আত্মীয় স্বজনদের কাছে সঙ্গে দেখা হয় এবং সবাই আনন্দে ভাগ করে নেয়। এই সময় নানা ধরনের সুস্বাদু খাবার খাওয়া হয়। দুর্গাপূজা আমাদের ঐক্য আনন্দের প্রতীক, তাই এটি বাঙালির শ্রেষ্ঠ উৎসব। এই ছিল তোমার এই টোটাল যে প্রশ্ন তার সামগ্রিক উত্তর, এবং বিশেষ করে ভিডিওটিতে যে প্যাটার্নে প্রশ্নের উত্তর দেওয়া আছে তোমরা যদি সেগুলি রপ্ত করে এইভাবে লিখে আসতে পারো, তাহলে তোমার এই বাংলাতেও 100-তে 100 নম্বর পাবে। আমার দৃঢ় বিশ্বাস। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।